আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। অদম্য কাপ টি-20 ক্রিকেট বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন আয়োজন। 3টা দল নিয়ে একটা টি-20 টুর্নামেন্ট, খুব বেশি না, স্বল্প পরিসরে 4টা মাত্র ম্যাচ অনুষ্ঠিত হবে এবং এই ম্যাচগুলো দিয়ে বেসিক্যালি বাংলাদেশ ন্যাশনাল টিমের পাইপলাইনে থাকা 39 জন ক্রিকেটারের খেলার সুযোগ করে দেওয়ার যে কাজ, সেটা কিন্তু বিসিবি সম্পন্ন করেছে। ইতিমধ্যে টুর্নামেন্টের লোগো, ফিক্সচার্স এবং শেষ পর্যন্ত রুলস এন্ড রেগুলেশন সবকিছুই কিন্তু জানানো হয়ে গেছে। যারা যারা মাঠে খেলাটা দেখতে চান শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, সেখানেরও অনলাইন টিকিটের বিক্রির কাজ শুরু হয়ে গেছে এবং সেই সাথে প্রাইসিংগুলোর ব্যাপারেও কিন্তু একটা আইডিয়া বিসিবির কাছ থেকে পাওয়া হয়ে গেছে। অর্থাৎ এই টুর্নামেন্টে সব প্রস্তুতি মোটামুটি সম্পন্ন। ক্রিকেটাররা এই মুহূর্তে তারা প্র্যাকটিস করছেন, প্রস্তুতি নিচ্ছেন। এবং এই যে 3টা দল, একটা হচ্ছে জাতীয় দলকেই রিফ্লেক্ট করে একটা দল তৈরি করা হয়েছে ধূমকেতু নামে, যেখানে টি-20 বিশ্বকাপে যে দলটা যেত সেই 15 সদস্যের দলের মধ্যে 13টা ক্রিকেটারকে নিয়ে এই দলটা তৈরি করা হয়েছে, যেটার ক্যাপ্টেন লিটন কুমার দাস। অন্যদিকে দুর্বার যে দলটা রয়েছে সেটা হচ্ছে এ দল বলা যেতে পারে, বাংলাদেশের এ দল, যারা হচ্ছে মূল পাইপলাইনের একটু বাইরে আছে, তবে ফ্রিঞ্জ। তারা জাতীয় দলে ঢুকবেন বা ঢুকেছেন, এর আগেও জাতীয় দলে খেলেছেন, এখন আবার জাতীয় দলে ঢুকতে পারেন, সেরকম কিছু ক্রিকেটারদেরকে নিয়েই এই এ দলটা তৈরি করা হয়েছে। এবং এই দলটার ক্যাপ্টেন হচ্ছেন নাজমুল হোসেন শান্ত। এবং দুরন্ত নামের যে দলটা, সেটাকে আপনি এইচপি টিম বা ইমার্জিং টিম বলতে পারেন, যে দলটার ক্যাপ্টেন আকবর আলী, এবং সেখানেও বেশ কিছু প্রতিভাবান ক্রিকেটারদেরকে সুযোগ করে দেওয়া হয়েছে। তো সব মিলিয়ে প্রত্যেকটা স্কোয়াডে রয়েছেন 13 জন করে, এবং এই 3টা স্কোয়াডের সবগুলো ক্রিকেটারকে নিয়ে বা এই স্কোয়াডগুলোর শক্তি দুর্বলতার জায়গা নিয়ে একটা আলাদা ভিডিওতে আলোচনা করেছে। আপনারা যারা দেখেননি ভিডিওটি দেখে আসতে পারেন, আমার চ্যানেলে এই ভিডিওটি পাবেন। এবং আজকে মেনলি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে নতুন একটা রুল, সেটা কিন্তু ইনক্লুড করা হচ্ছে এই টি-20 টুর্নামেন্টের জন্য, এবং সেই রুলটা হচ্ছে ইম্প্যাক্ট প্লেয়ার রুল। আমরা এই ইম্প্যাক্ট প্লেয়ারের বিষয়টা কিন্তু বিভিন্ন ধরনের ফ্র্যাঞ্চাইজ লেভেলের ক্রিকেটে অলরেডি দেখেছি, এবং সবচেয়ে ফেমাসলি আমরা দেখেছি আইপিএলে এই রুলটা 2023 সাল থেকে নিয়মিত চলছে, এবং গত 2 মৌসুম ধরে আমরা ইম্প্যাক্ট প্লেয়ারের যে বিষয়টা সেটা কিন্তু আইপিএলে হতে দেখছি। এবং এই ইম্প্যাক্ট প্লেয়ার থাকার যেই জায়গাটা, সেটা কিন্তু ম্যাচটাকে একটু এক্সাইটিং করে ফেলে, সিচুয়েশনগুলোকে একটু এক্সাইটিং করে ফেলে। এবং সেই সাথে আপনি যখন ইমাজিন করেন একটা স্কোয়াড ঘোষণা করছেন, সে স্কোয়াডের মধ্যে আছেন 15 জন ক্রিকেটার, তার মধ্যে আসলে 11 জন তো খেলছেন, বাকি যে 4 জন তারা কিন্তু ওই তোয়ালে টেনে নিয়ে আসা বা পানি বোতল নিয়ে আসা, কিংবা ডাগ আউট থেকে প্লেয়ারদের কাছে মেসেজ পাঠানো, এবং এক্সট্রা ফিল্ডার হিসেবে 12th ম্যান 13th ম্যান হিসেবে ফিল্ডিং এর এফোর্টটা দেওয়া, এছাড়া কিন্তু তাদের তেমন কোনো রোল এই দলের মধ্যে থাকে না একটা পার্টিকুলার ম্যাচে। তবে ইম্প্যাক্ট প্লেয়ারের রুলটা যখন ইনক্লুড করা হচ্ছে, তখন কিন্তু আলাদা একটা এক্সাইটমেন্ট কেন বেড়ে যাচ্ছে, কারণ আপনার বেঞ্চে থাকা খেলোয়াড়দের মধ্য থেকে যে কোনো একজন খেলোয়াড় অ্যাজ এন ইম্প্যাক্ট প্লেয়ার ম্যাচের যে কোনো সময় মাঠে প্রবেশ করে দলের জন্য মূল ভূমিকা রাখতে পারবেন, ব্যাটিং করতে পারবেন, বোলিং করতে পারবেন। সো এই জায়গাটা আমার কাছে মনে হচ্ছে খুবই ইন্টারেস্টিং একটা অ্যাডিশন, এবং বাংলাদেশের ডোমেস্টিক ক্রিকেটে কোনো সময় এই ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়মটা অ্যাড করা হয়নি, সেই ব্যাপারটা এখন অ্যাড করা হচ্ছে। এই টুর্নামেন্টের মাধ্যমেই প্রথম এক্সপেরিমেন্টেশনটা হবে। থাম্বনেইলে নিশ্চয়ই দেখেছেন একজন আম্পায়ার তিনি এরকম ক্রস চিহ্ন এঁকে দিচ্ছেন এভাবে হাতের উপরে করে, এটাই কিন্তু ইম্প্যাক্ট প্লেয়ারের এন্ট্রি করানোর বা ইম্প্যাক্ট প্লেয়ার আসবেন এখন সেই ব্যাপারটার ইঙ্গিত, অর্থাৎ নতুন একটা সাইন। সেটা কিন্তু ওই ম্যাচের ভিতরেও আপনারা দেখতে পারেন, যেমন পাওয়ার প্লেয়ার একটা সাইন আছে, উইকেট পড়ার একটা সাইন আছে, বাউন্ডারি ছক্কার সাইন আছে, ওয়াইড, এবং সব ধরনের যে একটা ইঙ্গিত রয়েছে, একটা সিগন্যাল রয়েছে, ওই ইম্প্যাক্ট প্লেয়ারের সিগন্যালটাও কিন্তু যে একটা ক্রস চিহ্ন এঁকে দেন সেখানে আম্পায়ার, তখনই আপনি বুঝতে পারেন যে সে দলটা তাদের ইম্প্যাক্ট প্লেয়ারকে মাঠে নামাচ্ছে। এখন ইম্প্যাক্ট প্লেয়ারের রুলস রেগুলেশনসগুলো কেমন সেটার ব্যাপারে একটু বিস্তারিত যাওয়া যেতে পারে। ফর এক্সাম্পল, আপনি একটা ম্যাচের ভেতরের আপনি ব্যাটিং করছেন, সাপোজ ব্যাটিং করার সময় আপনার মনে হলো যে আপনার ধস নেমে গেছে, সাপোজ 5টা উইকেট পড়ে গেছে বা এরকম একটা সিচুয়েশন হয়ে গেছে, আপনার বেঞ্চের মধ্যে একজন ব্যাটার রয়েছেন, তাকে আপনি নামাতে চান অ্যাজ এন ইম্প্যাক্ট প্লেয়ার ওই ধসটা থামানোর জন্য বা লেট অর্ডারে কিছু রান তুলে দেওয়ার জন্য। সো আপনি তখন আপনার এক্সিস্টিং যে টিমটা আছে, যেই 11টাকে স্টার্টিং 11-এ নামানো হয়েছিল, স্টার্টিং 11 থেকে যে কোনো একজনকে আপনি বাদ দেবেন যিনি ব্যাটিং করতে আসেননি, আউট হয়ে গেছেন যিনি, তার জায়গায়ও তিনি হতে পারেন, আবার যিনি নামেননি তার জায়গায়ও তিনি হতে পারেন। বাট যদি আউট হয়ে যাওয়া কোনো ক্রিকেটারের জায়গায় ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে একজন ব্যাটার আসেন, সেই ক্ষেত্রে ওই ব্যাটার কিন্তু সেই ব্যাটারকে অলরেডি রিপ্লেস করে তিনি ব্যাটিংটা করবেন, এবং ফিল্ডিংটাও তাকে করে যেতে হবে। আলটিমেটলি আপনার ওই ব্যাটিং অর্ডারের নিচের দিকের একজন বোলারকে বা যে কোনো একজন ব্যাটারকে, পরবর্তীতে যারা 11-এ আছেন কিন্তু ব্যাট করেননি এখনো, তাদের মধ্যে একজনকে ব্যাটিং করা থেকে বিরত রাখতে হবে। সো দ্যাট ইজ দ্য রুল। সো এই হচ্ছে সিচুয়েশন যদি একটা ব্যাটিং সাইড আগে ব্যাটিং করার সময় একজন ইম্প্যাক্ট প্লেয়ার নামাতে চায়। এবং ইম্প্যাক্ট প্লেয়ার আপনি নামাতে পারবেন যে কোনো সময় বলতে, সাপোজ আপনার 2 জন ব্যাটার ব্যাটিং করছেন, একজন ব্যাটারকে কারেন্ট অবস্থায় তাকে বদলে নিয়ে একজন ইম্প্যাক্ট প্লেয়ার নামাতে চাইছেন, সেই ক্ষেত্রেও সেটা করা সম্ভব, কিন্তু তখনই সেই কারেন্ট প্লেয়ারটাকে রিটায়ার্ড আউট হয়ে চলে যেতে হবে, তারপর ইম্প্যাক্ট প্লেয়ারটা মাঠে নামবেন। এবং ওই যে পরবর্তীতে যারা
এখনো ব্যাট করতে নামেননি তাদের মধ্যে একজনকে ব্যাটিং করা থেকে বিরত থাকতে হবে, কারণ দিন শেষে 11 জনই ব্যাট করার সুযোগ পাবেন ম্যাক্সিমাম, 12 জন তো আর ব্যাটিং করতে পারবেন না। এখন আসি বোলিং এন্ডে। ধরেন আপনি আগে বোলিং করছেন, সেই সময়টায় আপনার একজন বোলারকে 4 ওভার বল করিয়ে ফেলেছেন, তারপর তাকে আপনি রিপ্লেস করে আরো একজন বোলারকে আপনার বেঞ্চ থেকে নিয়ে আসতে পারেন, তাকে দিয়ে আরো 4 ওভার বল করতে পারবেন। অর্থাৎ যে কোনো 11 জনের মধ্যে একজনকে আপনি বদল করে আরেকজনকে নিয়ে এসে তাকে দিয়ে আপনি বোলিংটা করিয়ে নিতে পারবেন, পরের ইনিংসে তাকে দিয়ে ব্যাটিংও করাতে পারবেন। সো এরকম একটা সিচুয়েশন তৈরি হয়। রান চেজের সময় ঠিক একই, ব্যাটিং সাইড তারা কিন্তু ইম্প্যাক্ট প্লেয়ার নামিয়ে দিতে পারবে, এবং সেই ক্ষেত্রে বোলিং সাইডও যখন রান চেজ করছে বা রান ডিফেন্ড করছে, সেই ক্ষেত্রেও কিন্তু তারা একজন ইম্প্যাক্ট প্লেয়ার নামাতে পারবে। হয়তো একজন বোলার তারা নামালো, ব্যাটিং করার সময় তারা তাদের ফুল 11 দিয়ে ব্যাটিংটা করেছে, এবং বোলিং যখন তারা করতে এসেছে তখন ওই কোনো একজন ব্যাটারের জায়গায় একজন বোলারকে তারা ইনক্লুড করে টিমের মধ্যে তাকে দিয়ে বোলিং করাতে পারবে। সো এই হচ্ছে রুল। তো এখন ইম্প্যাক্ট প্লেয়ার আপনি চিন্তা করে দেখেন যে কোন ধরনের খেলোয়াড়রা ইম্প্যাক্ট প্লেয়ার হতে পারেন। আমার কাছে মনে হয় টি-20 ক্রিকেটের হিসেবে যদি ধরি, স্পেশালাইজড যারা ক্রিকেটার আছেন তারাই মোস্ট লাইকলি ইম্প্যাক্ট প্লেয়ার হন, যে একজন স্পেশালাইজড ব্যাটারের জায়গায় একজন স্পেশালাইজড বোলার হয়তো ঢুকবেন যদি আপনি বোলিং করার সময় ইম্প্যাক্ট প্লেয়ারটা নিয়ে আসতে চান। তো সেই ক্ষেত্রে কি হবে, আপনার বোলিং অপশন একটা এক্সট্রা বেড়ে গেল। সো ওইটা কিন্তু আবার প্রতিপক্ষকে ওভাবে প্ল্যান করে রাখতে হবে যে অপোনেন্টের আমরা দেখছি স্টার্টিং 11-এ 5 জন বোলার আছেন, বাট তাদের ষষ্ঠ বোলারও আছেন যিনি বেঞ্চে আছেন, তাকে হয়তো তারা বোলিং এর সময় নামাতে পারে। সো এই বিষয়গুলো কিন্তু ম্যাচের মধ্যে অন্যরকম একটা এক্সাইটমেন্ট নিয়ে আসে, অন্যরকম একটা প্ল্যানিং করার বা স্ট্র্যাটেজাইজ করার একটা পথ তৈরি করে দেয়, এবং ক্রিকেটের কোয়ালিটিটাকে বেটার করার একটা স্কোপ তৈরি করে দেয়। এবং এইটাতে যেটা হয়, আপনি ফর ইমাজিন চিন্তা করেন একটা বিষয়, যে একটা টিম যখন তারা একটা 11 সেট করছে, তারা যদি 4 বোলার নিয়েও নামে, তারাও জানে যে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে তাদের একজন বোলারকে তারা ঢোকাতে পারবে ম্যাচের যে কোনো সময়। তবে সাধারণত একটা ব্যালেন্স লাইন আপ নিয়ে নামাই ভালো, কারণ সেখানে আপনি একজন প্রতিষ্ঠিত ব্যাটারকে বাদ দিয়ে একজন প্রতিষ্ঠিত বোলারকে বোলিং এর সময় নিতে পারবেন, বা আগে যদি বোলিং করেন একজন প্রতিষ্ঠিত বোলারকে দিয়ে বোলিং করিয়ে পরবর্তীতে আপনি একজন ব্যাটারকে তার জায়গায় নিয়ে আসতে পারেন। সো এই চেঞ্জেস গুলো কিন্তু নিয়ে আসা সম্ভব হয়। এখন এই যে 3টা টিম রয়েছে, এখানে কিন্তু বেশ কিছু স্পেশালাইজড ক্রিকেটাররা আছেন, এবং আমার কাছে মনে হয় যে যেহেতু 13 জন করে ক্রিকেটাররা এক একটা টিমের ভেতরে আছেন বা এক একটা স্কোয়াডের মধ্যে আছেন, 11 জনের পাশাপাশি 2 জন প্লেয়ার বাইরে থাকবেন যারা আসলে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে ম্যাচের যে কোনো সময় ঢুকতে পারবেন। সো এটাও কিন্তু আসলে দেখতে ইন্টারেস্টিং হবে যে কোন প্লেয়ারদেরকে আসলে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে বিবেচনা করা হয় এই স্কোয়াডগুলোর মধ্যে। জাস্ট একটা ধারণা আপনাদেরকে যদি দেই যে আসলে স্কোয়াডগুলো কেমন হয়েছে, কারণ এই স্কোয়াডগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে সেখানে বোনাফাইড কিছু ক্রিকেটার আছেন, কিছু আবার এমন আছেন যে হয়তো তাদেরকে ইম্প্যাক্ট হিসেবে নামানো যেতে পারে। ফর এক্সাম্পল, ধূমকেতু 11 যদি বলি আমি, এখানে বাংলাদেশ ন্যাশনাল টিমের আদলে তৈরি করা এই দলটা, সেই জায়গার ভিতরে আপনি দেখেন আপনি লিটন, তানজিদ, সাইফ, ইমন, তাওহিদ হৃদয়, শামীম পাটোয়ারি, শেখ মেহেদী, রিশাদ, নাসুম। এখন এখানে 3 জন স্পিনারের মধ্যে যে কোনো 2 জনকে সাধারণত আমরা দেখি 11-এ নামতে, এবং যে 4 জন পেসার আছেন মুস্তাফিজ, তানজিম সাকিব, তাসকিন, শরীফুল, তাদের মধ্যে হয়তো যে কোনো 3 জন খেলেন, একজন বেঞ্চে থাকেন বা 11-এর বাইরে থাকেন। সো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে তাসকিন আহমেদ এদিক থেকে, এবং এমন হতে পারে নাসুম কিংবা রিশাদের বা নাসুম কিংবা শেখ মেহেদীর মধ্যে যে কোনো একজন হয়তো ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে বসে থাকতে পারেন, পরবর্তীতে তারা ঢুকবেন, কিংবা একজন বোলার একজন ব্যাটারকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে রাখা যেতে পারে বেঞ্চের মধ্যে। ফর এক্সাম্পল, আপনি হয়তো সাইফ হাসানকে আপনি অ্যাজ এন ইম্প্যাক্ট প্লেয়ার রেখে দিলেন, এবং সেই সাথে আপনি তাসকিন আহমেদকে অ্যাজ এন ইম্প্যাক্ট প্লেয়ার রেখে দিলেন। পরবর্তীতে যখন যদি আপনি বোলিং করেন সেক্ষেত্রে তাসকিনকে ঢুকে দিলেন কোনো একজন ব্যাটারের জায়গায়, যদি ব্যাটিং করেন তখন সাইফ হাসানকে কোনো একজন বোলারের জায়গায় ঢুকিয়ে দিলেন। মানে ব্যাপারটা এরকম। সো 2 জন স্পেশালাইজড ক্রিকেটার, আমার কাছে ধারণা যেটা, 2 জন স্পেশালাইজড ক্রিকেটার প্রত্যেকটা দলের, একজন ব্যাটার একজন বোলার, তাদেরকেই হয়তো অ্যাজ এন ইম্প্যাক্ট প্লেয়ার রেখে দেওয়া হবে 11-এর বাইরে, এবং যখন সময় সুযোগ হবে তখন তাদেরকে যে 2 জনের মধ্যে যে কোনো একজনকে ইনক্লুড করা হবে দলের শক্তিমত্তা বৃদ্ধি করার জন্য কিংবা ওই ম্যাচ পরিস্থিতিতে নিয়ন্ত্রণ নিয়ে আসার জন্য। সো এই নতুন ইম্প্যাক্ট প্লেয়ার রুলটা আমার কাছে মনে হয় যে গেম চেঞ্জার হতে চলেছে, এই টুর্নামেন্টের এক্সাইটমেন্টের মাত্রাটা আরও এক লেভেল বাড়িয়ে দিতে চলেছে, এবং যেই থিঙ্ক ট্যাঙ্কটা রয়েছেন, সালাউদ্দিন আছেন, মিজানুর রহমান বাবুল আছেন, হান্নান সরকার আছেন, দ্য হেড কোচ অফ অল দিস 3 টিমস, তারাও নিশ্চয়ই ইম্প্যাক্ট প্লেয়ার বিষয়টাকে নিয়ে খুব বেশি গবেষণা করছেন এবং চিন্তা করছেন যে কাদেরকে আসলে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে তাদের বেঞ্চে রাখা যায়, যাদেরকে ম্যাচ পরিস্থিতি অনুযায়ী ম্যাচে ঢুকিয়ে সেই বেস্ট আউটপুটটা বা পারফরমেন্সটা আদায় করা যায়। সো এই ব্যাপারটা আমরা দেখার জন্য অপেক্ষা করছি। আপনারাও জানিয়ে দিন কমেন্ট করে যে আসলে ইম্প্যাক্ট প্লেয়ার রুলের ব্যাপারে আপনাদের কি মতামত, আপনাদের কি মনে হচ্ছে যে আসলে প্রত্যেকটা দলের কোন কোন খেলোয়াড় ইম্প্যাক্ট প্লেয়ার হতে পারেন, এবং ইম্প্যাক্ট প্লেয়ার রুলটা আসাতে কনফিউশন বাড়বে নাকি খেলার কোয়ালিটি বাড়বে, সেই বিষয়টা আপনারা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। অল স্পোর্ট এবিপি, ভালো থাকবেন সবাই।